হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্মার্ট এডু গাইড। তোমাদের সকলকে স্মার্ট এডু গাইড ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব, তোমরা দেখতেই পাচ্ছ যে মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স যেভাবে আমরা আলোচনা করছিলাম চ্যানেলে, আজকে তার সেপ্টেম্বর মাসের কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমরা ইতিমধ্যেই আগস্ট মাসের কারেন্ট অ্যাফেয়ার্স আলোচনা করে দিয়েছি। তোমরা যারা দেখোনি, ভিডিও পেয়ে যাবে চ্যানেলে, সেখানে ক্লিক করে দেখে নিতে পারবে। তাছাড়াও আমি এন্ড স্ক্রিনে এই লিঙ্কটা দিয়ে রাখবো, তোমরা সেখান থেকেও এই আগস্ট মাসের কারেন্ট অ্যাফেয়ার্সটা দেখে নিতে পারবে। তো আমরা সেপ্টেম্বর মাসের আজকে কারেন্ট অ্যাফেয়ার্স আলোচনা করব। এটা অক্টোবর চলছে এবং আমরা নভেম্বরে গিয়ে এই অক্টোবর মাসের ফুল মান্থের কারেন্ট অ্যাফেয়ার্স আলোচনা করে দেব। এভাবেই আমরা মান্থ ওয়াইজ প্রত্যেকটা মাসের কারেন্ট অ্যাফেয়ার্স ধরে ধরে চ্যানেলে আলোচনা করছি। তো তোমরা দেখতে থাকো। তো চলো ক্লাসটা শুরু করি। তো ক্লাস শুরু করার আগেই এই যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আমাদের কোন কোন পরীক্ষার জন্য উপযোগী হতে পারে, আপকামিং যেসব পরীক্ষাগুলো রয়েছে, দেখো ডাব্লিউবিসিএস প্রিলিমিনারি 2022 সাল, 2022 সালের ডাব্লিউবিসিএস প্রিলিমিনারির জন্য তোমাদের এই সেপ্টেম্বর মাসের কারেন্ট অ্যাফেয়ার্সটা কিন্তু খুবই উপযোগী, তোমাদের দেখে রাখতে হবে। তারপরে আমরা দেখব যে ডাব্লিউবিপিএসআই সামনে রয়েছে, যত সম্ভব শোনা যাচ্ছে ডিসেম্বর নাগাদ পরীক্ষা হতে পারে। এটা আনঅফিসিয়ালি, অফিসিয়ালি এখনো কিছু নোটিশ দেয়নি। তো তোমরা ডিসেম্বর এরকম ধরেই তোমরা এগোতে থাকো। তো ডাব্লিউবিপিএসআই প্রিলিমিনারির জন্য কিন্তু এই সেপ্টেম্বর মাসের কারেন্ট অ্যাফেয়ার্স খুবই গুরুত্বপূর্ণ হতে পারে। এরপরে যেটা আমরা দেখব সেটা হচ্ছে ডাব্লিউবিপি কনস্টেবল মেন্স পরীক্ষা। ডাব্লিউবিপি কনস্টেবল প্রিলিমিনারি তোমরা এই গত 26শে সেপ্টেম্বর দিয়ে এসেছো। তারপরে যে মেন্স পরীক্ষা হবে, সেই মেন্স পরীক্ষার জন্য কিন্তু এই সেপ্টেম্বর মাসের যে কারেন্ট অ্যাফেয়ার্স সেটা কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। তারপরে আমরা দেখব যে এসএসসি জিডি এক্সাম, এসএসসি জিডি যারা দেবে, তোমাদের প্রত্যেকেরই এই যে সেপ্টেম্বর মাসের কারেন্ট অ্যাফেয়ার্স খুবই গুরুত্বপূর্ণ। এবং তারপরে দেখব কলকাতা পুলিশের এসআই এবং রেলওয়ে গ্রুপ ডি এক্সাম, যেটা তোমাদের সামনে রয়েছে রেলওয়ে গ্রুপ ডি। এই যে এই সব পরীক্ষাগুলো আপকামিং, এই পরীক্ষাগুলোর জন্য কিন্তু তোমাদের এই আজকের কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করো। তো চলো প্রথমে আমরা যেসব টপিকগুলো নিয়ে আলোচনা করব কারেন্ট অ্যাফেয়ার্সে, এই টপিকগুলো একটু দেখে নিই। প্রথমেই দেখো দিয়েছি গুরুত্বপূর্ণ দিবস, তারপরে দিয়েছি বিভিন্ন ক্ষেত্রে নিয়োগ। আমরা দেখেছি যে আমরা আগস্ট মাসের যখন কারেন্ট অ্যাফেয়ার্স আলোচনা করেছিলাম, তখনও আমরা এরকম টপিক ওয়াইজ কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স আলোচনা করে দিয়েছি। তো বিভিন্ন মাসে বিভিন্ন যে নিয়োগগুলো হয়ে থাকে, সেই নিয়োগ আমরা আলোচনা করব। তারপরে বিভিন্ন অ্যাওয়ার্ড বা পুরস্কার সম্পর্কিত যেসব তথ্য সেপ্টেম্বর মাসে গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে, সেগুলো আমরা আলোচনা করব। তারপরে যেটা দেখব সেটা হচ্ছে বিভিন্ন অ্যাপ ও পোর্টাল, বিভিন্ন মোবাইল অ্যাপ, বিভিন্ন ওয়েব পোর্টাল যেগুলো লঞ্চ হয়, সেগুলো আমরা আলোচনা করব। তারপরে দেখব স্পোর্টস রিলেটেড ইনফরমেশন, খেলাধুলা সংক্রান্ত বিভিন্ন তথ্য। তারপরে আমরা দেখব যে বই ও লেখক, বিভিন্ন বই লেখক প্রত্যেক মাসেই রিলিজ হচ্ছে বিভিন্ন নতুন নতুন বই, সেই সব বই সম্পর্কে আমরা আলোচনা করব। তারপরে ইন্ডেক্স বা র্যাঙ্কিং, এবং পরের একদম শেষ যেটা আলোচনা করব সেটা হচ্ছে মিসলেনিয়াস কিছু ইনফরমেশন। তো চলো প্রথমেই আমরা গুরুত্বপূর্ণ দিবস দিয়ে শুরু করি। প্রথমে গুরুত্বপূর্ণ দিবস, প্রথম যেটা দিয়েছি 1 সেপ্টেম্বর। কি এই 1 সেপ্টেম্বর? না, পশ্চিমবঙ্গে পুলিশ দিবস হিসাবে এই দিনটিকে পালন করা হয়ে থাকে। আর এটাই কিন্তু এবারে ডাব্লিউবিপি কনস্টেবল প্রিলিমিনারি পরীক্ষাতে কিন্তু এই কোশ্চেনটা এসছিল। বোঝা গেল? তাহলে তোমাদের খুবই গুরুত্বপূর্ণ, আপকামিং যে এসআই পরীক্ষা রয়েছে সেখানেও কিন্তু এরকম টাইপের কোশ্চেন দিতেই পারে। এবছরের ডাব্লিউবিপি কনস্টেবল প্রিলিমিনারিতে এই পশ্চিমবঙ্গ পুলিশ দিবস কবে পালন করা হয়, এই কোশ্চেনটাই কিন্তু দিয়েছিল। তাহলে অ্যান্সার কি হবে? না, অবশ্যই 1 সেপ্টেম্বর। তারপরেরটা দেখো দিয়েছি আন্তর্জাতিক সাক্ষরতা দিবস, ইন্টারন্যাশনাল লিটারেসি ডে। এই আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন করা হয় প্রত্যেক বছর 8 সেপ্টেম্বর। তোমাদের মনে রাখতে হবে প্রত্যেক বছর 8ই সেপ্টেম্বর এই আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন করা হয়। তারপরে দেখো ভারতে হিন্দি দিবস, হিন্দি দিবস আমরা কবে পালন করে থাকি? না, 14ই সেপ্টেম্বর। প্রত্যেক বছরই এই 14ই সেপ্টেম্বর দিনটি আমরা হিন্দি দিবস হিসেবে পালন করে থাকি।
এরপরে দেখো একটি গুরুত্বপূর্ণ বিশ্ব ওজোন দিবস, ওয়ার্ল্ড ওজোন ডে, এটা পালন করা হয় 16 সেপ্টেম্বর, 16ই সেপ্টেম্বর। এবং এবছরের থিম যেটা রয়েছে দেখো সেটা হচ্ছে মন্ট্রিল প্রোটোকল কিপিং আস আওয়ার ফুড অ্যান্ড ভ্যাকসিন কুল। তোমাদের এই থিমটা একটু খেয়াল রাখতে হবে, এখানে একটা আর বেশি হয়ে গেছে, কেটে দাও এই আরটাকে, একটা আর হবে। তো যাই হোক, এবারের যে থিমটা রয়েছে সেটা হচ্ছে মন্ট্রিল প্রোটোকল কিপিং আস আওয়ার ফুড অ্যান্ড ভ্যাকসিন কুল। এরপরে আমরা দেখব পরের যে দিনটি সেটা হচ্ছে আন্তর্জাতিক শান্তি দিবস। এই আন্তর্জাতিক শান্তি দিবস পালন করা হয় প্রতি বছর 21শে সেপ্টেম্বর। তোমাদের এই দিনটা খেয়াল রাখতে হবে, প্রতি বছর 21শে সেপ্টেম্বর এই আন্তর্জাতিক শান্তি দিবস পালন করা হয়ে থাকে। এবছরের যে থিমটা ছিল সেটা হচ্ছে রিকভারিং বেটার ফর অ্যান ইকুইটেবল অ্যান্ড সাস্টেনেবল ওয়ার্ল্ড। তোমাদের এই থিমটা কিন্তু খুবই মনোযোগ সহকারে এটা কিন্তু খেয়াল রাখতে হবে। অনেক সময় ডেটটা না দিয়ে যদি বলে যে আন্তর্জাতিক শান্তি দিবসে এবছরের থিম কি ছিল, তোমাকে 4টে অপশন দিয়ে দিল, তখন তোমাকে কিন্তু অ্যান্সার করতে হবে রিকভারিং বেটার ফর অ্যান ইকুইটেবল অ্যান্ড সাস্টেনেবল ওয়ার্ল্ড। বোঝা গেল কি বললাম? তো তাহলে তোমাদের যেমন ডেটটা ইম্পর্টেন্ট, পাশাপাশি কিন্তু থিমগুলো কিন্তু ইম্পর্টেন্ট। যেসব ডেটের থিম রয়েছে সেই ইম্পর্টেন্ট থিমগুলো কিন্তু আমি তুলে দিয়েছি। তোমরা ডেট মনে রাখার পাশাপাশি অবশ্যই থিমগুলো মনে রেখে দেবে। এরপরে যেটা দেখবো সেটা হচ্ছে বিশ্ব পর্যটন দিবস। বিশ্ব পর্যটন দিবস পালন করা হয় 27শে সেপ্টেম্বর। কতই সেপ্টেম্বর? 27শে সেপ্টেম্বর, মনে থাকবে। 27শে সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস পালন করা হয়, যেটাকে আমরা বলে থাকি ওয়ার্ল্ড ট্যুরিজম ডে। তোমার যদি বাংলাতে বুঝতে অসুবিধা হয়, অনেকে ইংরেজিতে পড়াশোনা করে, তো সেখানে খেয়াল রাখবে ওয়ার্ল্ড ট্যুরিজম ডে যে দিনটিতে পালন করা হয় সেটা হচ্ছে 27শে সেপ্টেম্বর। এবছরের যে থিমটা ছিল তোমরা খেয়াল রাখবে ট্যুরিজম ফর ইনক্লুসিভ গ্রোথ। এটা কিন্তু খুব ছোট্ট একটা লাইন এবং এই লাইনটা তোমাদের মনে রাখতে সুবিধা হবে। ট্যুরিজম ফর ইনক্লুসিভ গ্রোথ, এবছরের থিম ছিল ট্যুরিজম ফর ইনক্লুসিভ গ্রোথ। এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে আন্তর্জাতিক অনুবাদ দিবস। এই আন্তর্জাতিক অনুবাদ দিবস বা ইন্টারন্যাশনাল ট্রান্সলেশন ডে, এই ইন্টারন্যাশনাল ট্রান্সলেশন ডে বা আন্তর্জাতিক অনুবাদ দিবস পালন করা হয় প্রতি বছর 30শে সেপ্টেম্বর। তোমাদের খেয়াল রাখতে হবে প্রতি বছর 30শে সেপ্টেম্বর এই আন্তর্জাতিক অনুবাদ দিবস পালন করা হয়ে থাকে। এবছরের যে থিমটা ছিল সেটা দেখে নাও, ইউনাইটেড ইন ট্রান্সলেশন, ইউনাইটেড ইন ট্রান্সলেশন। তাহলে চলো আর একবার একটু চোখ বুলিয়ে নিই এক নজরে। গুরুত্বপূর্ণ দিবসের মধ্যে প্রথম যে দিনটা দেখলাম সেটা দেখলাম পশ্চিমবঙ্গ পুলিশ দিবস, সেটা 1 সেপ্টেম্বর, যেটা আমাদের এবছরের ডাব্লিউবিপি কনস্টেবল পরীক্ষায় চলে এসেছে। তারপরে যেটা দেখলাম আন্তর্জাতিক সাক্ষরতা দিবস, 8ই সেপ্টেম্বর পালন করা হয়ে থাকে। তারপরে যেটা দেখলাম হিন্দি দিবস, সেটা পালন করা হয় 14ই সেপ্টেম্বর। তারপরে যেটা দেখলাম ওয়ার্ল্ড ওজোন ডে, বিশ্ব ওজোন দিবস, সেটা পালন করা হয় 16ই সেপ্টেম্বর। এরপরে আমরা যেটা দেখলাম আন্তর্জাতিক শান্তি দিবস, এই আন্তর্জাতিক শান্তি দিবস আমরা দেখেছি 21শে সেপ্টেম্বর পালন করা হচ্ছে। তারপরে দেখলাম ওয়ার্ল্ড ট্যুরিজম ডে বা বিশ্ব পর্যটন দিবস, সেটা 27শে সেপ্টেম্বর পালন করা হচ্ছে। এবং তারপরে যেটা দেখলাম ইন্টারন্যাশনাল ট্রান্সলেশন ডে বা আন্তর্জাতিক অনুবাদ দিবস, এই আন্তর্জাতিক অনুবাদ দিবস পালন করা হয় 30শে সেপ্টেম্বর। এবার চলো পরের টপিকে চলে আসি। পরের টপিক যেটা আমি দিয়েছি তোমরা দেখতে পাচ্ছ গুরুত্বপূর্ণ নিয়োগ সমূহ। বিভিন্ন ক্ষেত্রে প্রত্যেক মাসেই কিন্তু বিভিন্ন দপ্তরে বলো, বিভিন্ন সরকারি বেসরকারি নানা ক্ষেত্রে কিন্তু এই গুরুত্বপূর্ণ নিয়োগ হয়ে থাকে। তো সেই নিয়োগগুলোই আমরা যেগুলো পরীক্ষায় আসার মতো, যেখান থেকে এক্সামিনাররা কোশ্চেন করে, সেই সব জায়গাগুলো থেকে কিন্তু আমি তুলে এনেছি এবং খুবই সীমিতভাবেই আমি দিয়েছি, পুরো ওয়ান লাইনার, তোমাদের মনে রাখতে সুবিধা হবে এবং পরীক্ষার হলে কিন্তু এভাবেই তোমাকে কোশ্চেনটা থাকবে। তো চলো দেখে নিই। প্রথমেই যেটা দেখবো যে সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্স, এই সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্সের চেয়ারম্যান নতুন নিযুক্ত হয়েছেন,
যিনি নিযুক্ত হয়েছেন তিনি হচ্ছেন জে.বি. মহাপাত্র। তোমাদের কোশ্চেন আসতে পারে জে.বি. মহাপাত্র, তাহলে এই জে.বি. মানে কি? না, তোমাদের খেয়াল রাখতে হবে ইনার পুরো নাম হচ্ছে জগন্নাথ বিদ্যাধর মহাপাত্র। আমি এখানে লিখে দিচ্ছি, জগন্নাথ বিদ্যাধর মহাপাত্র। এই জে.বি. মহাপাত্রের পুরো নাম মনে থাকবে। তাহলে তোমাদের শর্টে এই জগন্নাথ বিদ্যাধর মহাপাত্রকে শর্টে আমরা সংক্ষেপে যেটা মনে রাখবো সেটা হচ্ছে জে.বি. মহাপাত্র। আমাদের এখানে আর একটা তথ্য যেটা মনে রাখতে হবে, এই যে সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্স, এই সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্স যেটাকে সংক্ষেপে বলা হচ্ছে সিবিডিটি, এই সিবিডিটির ফাউন্ডেশন ইয়ারটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। এটা কিন্তু পরীক্ষায় স্ট্যাটিক জিকে আকারে চলে আসে। তো খেয়াল রাখবে এই সিবিডিটির ফাউন্ডেশন ইয়ার হচ্ছে 1964। কত সালে? না 1964 সালে এই সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্স বা সিবিডিটি প্রতিষ্ঠা হয়েছিল। এই যে জগন্নাথ বিদ্যাধর মহাপাত্র, ইনি একজন কিন্তু আইআরএস অফিসার। আইআরএস মানে ইন্ডিয়ান রেভিনিউ সার্ভিস। ইন্ডিয়ান রেভিনিউ সার্ভিস থেকে তিনি এই চেয়ারম্যান হিসেবে কিন্তু সিবিডিটি চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন। এরপরে আমরা যেটা দেখব 2 নম্বরে, সেটা হচ্ছে ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড, যেটাকে আমরা সংক্ষেপে বলি বিপিসিএল। তাহলে এই যে বিপিসিএল বা ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড, এই বিপিসিএল এর নতুন চেয়ারম্যান হিসেবে যিনি নিযুক্ত হয়েছেন তার নামটাই দেখো দিয়েছি অরুণ কুমার সিং। মনে থাকবে, অরুণ কুমার সিং নতুন এই চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডের। তো তোমাদের এই ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড থেকে একটা প্রশ্ন স্ট্যাটিক জিকে হিসেবে আসে, সেটা হচ্ছে এর হেডকোয়ার্টারটা কোথায়, সদর দপ্তর কোথায়? তোমরা খেয়াল রাখবে যে ভারত পেট্রোলিয়ামের সদর দপ্তর অবশ্যই মুম্বাইতে অবস্থিত। বুঝা গেল, মুম্বাইতে অবস্থিত। এরপরে আমরা যেটা দেখব যে গুজরাটের নতুন একজন মুখ্যমন্ত্রী নিযুক্ত হয়েছেন বা যে মুখ্যমন্ত্রী নিযুক্ত হয়েছেন তার নাম হচ্ছে ভূপেন্দ্র প্যাটেল। বোঝা গেল? তাহলে গুজরাটের নতুন মুখ্যমন্ত্রী যিনি এখন রয়েছেন তিনি হচ্ছেন ভূপেন্দ্র প্যাটেল। তারপরে আমরা দেখব যে সম্প্রতি পশ্চিমবঙ্গে অ্যাডভোকেট জেনারেল হিসেবে নিযুক্ত হয়েছেন সৌমেন্দ্রনাথ মুখার্জি, যাকে আমরা গোপাল মুখার্জি নামে কিন্তু অধিক এই নামটাতেই কিন্তু চিনি। তো যাই হোক, আমি এখানে দিয়েছি ব্র্যাকেটে যে সৌমেন্দ্রনাথ, ব্র্যাকেটে দিয়েছি গোপাল মুখার্জি, অনেকে গোপাল মুখার্জি নামেই চেনে। তো ইনি পশ্চিমবঙ্গের নতুন অ্যাডভোকেট জেনারেল হিসেবে নিযুক্ত হয়েছেন। তো এই অ্যাডভোকেট জেনারেল বলতে গেলে আমাদের বলতে হয় এই অ্যাডভোকেট জেনারেল থেকে দুটো কোশ্চেন আসতে পারে। একটা হচ্ছে এর ধারা, কনস্টিটিউশনে এর কত নম্বর আর্টিকেলে এই অ্যাডভোকেট জেনারেল উল্লেখ রয়েছে, এবং আরেকটা প্রশ্ন যেটা হতে পারে সেটা হচ্ছে যে এই অ্যাডভোকেট জেনারেলকে অ্যাপয়েন্ট করে কে? তোমরা দেখতে পাচ্ছ যে আমরা কারেন্ট অ্যাফেয়ার্স আলোচনা করছি এবং কারেন্ট অ্যাফেয়ার্সের পাশাপাশি যেগুলো স্ট্যাটিক জিকে রিলেটেড পরীক্ষায় আসার মতো প্রশ্ন হতে পারে সেগুলোও কিন্তু আমরা আলোচনা করে দিচ্ছি। তো চলো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আরও কিছু মজার মজার তথ্য, আরও অনেক ইনফরমেশন নিয়ে আজকে তোমাদের সামনে এসেছি। পরপর এগুলো চলতে থাকবে। চলো পরের ভিডিওগুলোতেই দেখতে পাবো বা পরের যেসব স্লাইডগুলো রয়েছে সেই সব স্লাইডে কিন্তু আরও বিভিন্ন তথ্য নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। তো দেখো এই অ্যাডভোকেট জেনারেল, আমি প্রথমেই বললাম যে আর্টিকেল, এই আর্টিকেল অ্যাডভোকেট জেনারেলের আর্টিকেল হচ্ছে, তোমরা খেয়াল রাখবে 165, 165 নম্বর ধারায় এই অ্যাডভোকেট জেনারেল বর্ণিত আছে। এরপরে আমাদের যে প্রশ্নটা অনেক সময় করে থাকে পরীক্ষায় সেটা হচ্ছে যে অ্যাডভোকেট জেনারেলকে কে নিয়োগ করে থাকে? তা তোমরা খেয়াল রাখবে অবশ্যই এটা হচ্ছে সেই স্টেটের গভর্নর। তাহলে কে নিয়োগ করে থাকে? সেই স্টেটের গভর্নর, খেয়াল থাকবে। তো চলো পরের স্লাইডগুলো দেখে নিই। পরের স্লাইডে দেখো দেওয়া রয়েছে যে ইন্ডিয়ান এয়ারফোর্সের নতুন চিফ যিনি নিযুক্ত হয়েছেন তার নাম হচ্ছে বিবেক রাম চৌধুরী। কি নাম? এই বিবেক রাম চৌধুরী। এই বিবেক রাম চৌধুরী ইন্ডিয়ান এয়ারফোর্সের নতুন চিফ হিসেবে কিন্তু নিযুক্ত হয়েছেন।
তো এই ইন্ডিয়ান এয়ারফোর্স থেকে তোমাদের একটা প্রশ্ন খেয়াল রাখতে হবে যে এটার এস্টাবলিশমেন্ট ইয়ারটা কত। তার আগে খেয়াল রাখতে হবে যে এটা কত তারিখে এস্টাবলিশড হয়েছে, তার কারণ সেই তারিখটাকেই আমরা এয়ারফোর্স ডে হিসাবে পালন করে থাকি, এই জন্যই কিন্তু তারিখটা অধিক গুরুত্বপূর্ণ। তো চলো জেনে নিই। এটা এস্টাবলিশড হয়েছে 8 অক্টোবর। তাহলে আমরা কি বললাম যে এই 8 অক্টোবরকেই আমরা বলে থাকি এয়ার ফোর্স ডে। এয়ার ফোর্স ডে খেয়াল থাকবে। তাহলে আমাদের এবার জানা গেল যে তারিখটা, এবার সালটা জেনে নিই। সালটা হচ্ছে 1932। তাহলে 1932 সালের 8 অক্টোবর ইন্ডিয়ান এয়ারফোর্স এস্টাবলিশড হয়েছিল। এবং এখানে আরেকটা তথ্য এখানে খেয়াল রাখতে হবে, তার হেডকোয়ার্টার, ইন্ডিয়ান এয়ারফোর্সের হেডকোয়ার্টার কোথায় রয়েছে। তাহলে অবশ্যই তোমরা এটা জেনে রাখবে, এর হেডকোয়ার্টার কিন্তু নিউ দিল্লিতে রয়েছে। কোথায় রয়েছে না, নিউ দিল্লিতে রয়েছে। এরপরে চলো পরের তথ্যটা দেখে নিই। পরের বলা রয়েছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হয়েছেন প্রকাশ শ্রীবাস্তব। কি নাম বললাম না, প্রকাশ শ্রীবাস্তব। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি যিনি নিযুক্ত হয়েছেন তার নাম প্রকাশ শ্রীবাস্তব। কলকাতা হাইকোর্ট থেকে অনেকগুলো প্রশ্নই স্ট্যাটিক জিকে হিসেবে পরীক্ষায় আসতে পারে। তার মধ্যে প্রথম যে প্রশ্নটা মাথায় ক্লিক করে সেটা হচ্ছে যে ওল্ডেস্ট হাইকোর্ট অফ ইন্ডিয়া। তাহলে অ্যান্সার হবে কলকাতা হাইকোর্ট। কলকাতা হাইকোর্ট হচ্ছে ভারতবর্ষের সব থেকে পুরাতন হাইকোর্ট। বোঝা গেল। তাহলে কবে হয়েছিল না, অবশ্যই 1862 সালে কিন্তু কলকাতা হাইকোর্ট প্রতিষ্ঠা হয়েছিল। বোঝা গেল। তোমাকে তারিখটা দেবে না, তোমরা তারিখটা জেনে রাখতে পারো, সেটা হচ্ছে 1 জুলাই। কি বললাম, 1 জুলাই 1862 সালের 1 জুলাই কিন্তু কলকাতা হাইকোর্ট প্রতিষ্ঠা হয়েছিল। তাহলে কলকাতা হাইকোর্টের বিচারপতি যিনি রয়েছেন, প্রধান বিচারপতি, তিনি হচ্ছেন প্রকাশ শ্রীবাস্তব। তোমাকে এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে যে কলকাতা হাইকোর্ট কি শুধু কলকাতা বা ওয়েস্ট বেঙ্গলেরই কি শুধু বিচার করে থাকে? এখানে কিন্তু অ্যান্সার হবে নো। কলকাতা হাইকোর্ট যেমন ওয়েস্ট বেঙ্গলের বিচারের ব্যবস্থার সাথে যুক্ত, অ্যাজ ওয়েল অ্যাজ পাশাপাশি তিনি একটি ইউনিয়ন টেরিটরির সাথেও যুক্ত। কোন ইউনিয়ন টেরিটরি? তখন তোমাকে বলতে হবে সেটা হচ্ছে আন্দামান নিকোবর। আন্দামান অ্যান্ড নিকোবর। তাহলে আমরা জেনে নিলাম কলকাতা হাইকোর্ট দুটো যে স্টেট, একটা ইউনিয়ন টেরিটরি, একটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল এবং একটা হচ্ছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, এই দুটো এলাকা বা দুটো জায়গারই কিন্তু বিচার করে থাকে। বোঝা গেল। তো এরপরে যেটা দেখবো সেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের যিনি নতুন চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন তার নাম হচ্ছে পিয়ালি সেনগুপ্ত। এটা খেয়াল রাখবে যে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের নতুন চেয়ারম্যান যিনি হয়েছেন তিনি পিয়ালি সেনগুপ্ত। এরপরে যেটা দেখবো সেটা হচ্ছে দিল্লি ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর নতুন নিযুক্ত হয়েছেন এই সেপ্টেম্বরেই, তার নাম হচ্ছে যোগেশ সিং। কি নাম না, যোগেশ সিং। এরপরে যেটা দেখবো যে টপিক সেটা হচ্ছে পুরস্কার, বিভিন্ন অ্যাওয়ার্ড পুরস্কার এ মাসে দেওয়া হয়েছে। তার মধ্যে প্রথম যেটা রয়েছে সেটা দেখো 63তম রমন ম্যাগসেসে পুরস্কার। 63তম রমন ম্যাগসেসে পুরস্কার এবছরে জিতেছেন ডক্টর ফিরদৌস কাদৌরি। ডক্টর ফিরদৌসি কাদরি, যিনি বাংলাদেশে থেকে বিলং করেন এবং তিনি এবছরে জিতে নিয়েছেন রমন ম্যাগসেসে অ্যাওয়ার্ড 2021। 2021 সালের রমন ম্যাগসেসে পুরস্কার যিনি জিতেছেন তিনি বাংলাদেশের ডক্টর ফিরদৌসি কাদরি। মনে থাকবে নামটা, তিনি বাংলাদেশের ডক্টর ফিরদৌসি কাদরি। এই রমন ম্যাগসেসে থেকে প্রশ্ন তোমাদের আসতে পারে যে রমন ম্যাগসেসে পুরস্কারটা কোথায় থেকে দেওয়া হয়। তাহলে অবশ্যই তোমরা যেটা অ্যান্সার করবে সেটা হচ্ছে ফিলিপিন্স। কোথায় থেকে দেওয়া হয় না, ফিলিপিন্স। ফিলিপিন্স থেকে দেওয়া হয় এই রমন ম্যাগসেসে। যদি তোমাকে এটা বলা হয় যে রমন ম্যাগসেসে প্রথম কত সালে দেওয়া হয়েছিল, তো তোমরা তখন এটা খেয়াল রাখবে সেটা হচ্ছে 1958,
1958 সালে কিন্তু রমন ম্যাগসেসে পুরস্কার প্রথম দেওয়া হয়েছিল, মনে থাকবে। এরপরে যেটা দেখবো সেটা হচ্ছে সাহিত্য একাডেমি ফেলোশিপ 2021। 2021 সালে সাহিত্য একাডেমি ফেলোশিপ যিনি পেয়েছেন তিনি শীর্ষেন্দু মুখোপাধ্যায়। বাংলা উপন্যাসে তার বিশেষ দক্ষতা রয়েছেন, উপন্যাস ছাড়াও বিভিন্ন লেখাতে তিনি বিশেষ দক্ষতা রয়েছেন। তার নাম শীর্ষেন্দু মুখোপাধ্যায়। এই শীর্ষেন্দু মুখোপাধ্যায় সাহিত্য একাডেমি ফেলোশিপ পুরস্কার এবছরে পেয়েছেন। এরপরে দেখব যে এসডিজি প্রোগ্রেস অ্যাওয়ার্ড এবছরে যিনি পেয়েছেন তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনাজি এবছরের এসডিজি প্রোগ্রেস অ্যাওয়ার্ড জয়লাভ করেছেন। এই এসডিজি বলতেই তোমাদের একটা মনে আসতে পারে যে এসডিজি মানে কি। এসডিজির ফুল ফর্ম তোমরা জেনে রাখো, সেটা হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল। সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল। তাহলে কি বললাম, এসডিজির ফুল ফর্ম সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল। এরপরে আমরা যে তথ্যটা দেখব সেটা হচ্ছে বিজু পট্টনায়ক স্পোর্টস অ্যাওয়ার্ড। এই বিজু পট্টনায়ক স্পোর্টস অ্যাওয়ার্ড যিনি পেয়েছেন তিনি হকি খেলোয়াড় অমিত রুহিদাস। অমিত রুহিদাস এবছরে বিজু পট্টনায়ক স্পোর্টস অ্যাওয়ার্ড জিতেছেন। তো তোমাদের প্রশ্ন আসতে পারে যে এই বিজু পট্টনায়ক স্পোর্টস অ্যাওয়ার্ড কোন সরকার দিয়ে থাকে। তাহলে বিজু পট্টনায়ক নাম শুনে তোমরা বুঝতে পারছো এটা হচ্ছে ওড়িশা সরকার দিয়ে থাকে। কোন সরকার দিয়ে থাকে? ওড়িশা গভর্নমেন্ট কিন্তু এই পুরস্কারটা দিয়ে থাকে। এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে বিভিন্ন অ্যাপ এবং পোর্টাল সম্পর্কে, যেটা সেপ্টেম্বর মাসের খুব গুরুত্বপূর্ণ বিভিন্ন অ্যাপ লঞ্চ হয়েছে, সেই অ্যাপগুলো সম্পর্কে এবার আমরা দেখে নেব। প্রথমে যেটা দেখব সেটা হচ্ছে ফিট ইন্ডিয়া। এই ফিট ইন্ডিয়া নামক মোবাইল অ্যাপ লঞ্চ করলেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর। কে লঞ্চ করেছেন? না, অনুরাগ ঠাকুর এই ফিট ইন্ডিয়া নামক মোবাইল অ্যাপ লঞ্চ করেছেন। এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে প্রগতি নামে মোবাইল অ্যাপ লঞ্চ করলো এলআইসি। এলআইসি মানে লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন। লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন এই প্রগতি নামে মোবাইল অ্যাপ লঞ্চ করেছে। এলআইসি থেকে বলতে গেলে এলআইসি একটি কারেন্ট অ্যাফেয়ার্স, সেটা কারেন্ট অ্যাফেয়ার্স হিসাবে মনে রাখতে পারো। তার চেয়ারম্যান, সদ্য তার চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন, যিনি নিযুক্ত হয়েছেন তার নাম হচ্ছে আর কুমার। কি লিখলাম? না, আর কুমার হচ্ছে এলআইসি চেয়ারম্যান। এলআইসি থেকে আরেকটা কোশ্চেন যেটা আসে সেটা হচ্ছে এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত এবং এর এস্টাবলিশমেন্ট ইয়ার। তাহলে এর হেডকোয়ার্টার যেখানে অবস্থিত সেটা হচ্ছে মুম্বাই, তোমরা খেয়াল রাখবে এটা, হেডকোয়ার্টার মুম্বাই, এবং এস্টাবলিশমেন্ট ইয়ার হচ্ছে 1956। কত বললাম? না, 1956 সালে এলআইসি প্রতিষ্ঠা হয়েছিল এবং হেডকোয়ার্টার অবশ্যই মুম্বাই। এরপরে দেখো যেটা দিয়েছি সেটা হচ্ছে পালস নামে অনলাইন প্ল্যাটফর্ম চালু করেছে ফোনপে কোম্পানি। তোমরা জানো যে অনলাইন যেসব অ্যাপসগুলো রয়েছে গুগল পে, ফোনপে, পেটিএম, এই যে অনলাইন মানি ট্রানজাকশন ছাড়াও বিভিন্ন রিচার্জ বা বিভিন্ন ফেসিলিটি এইসব অ্যাপসগুলো দিয়ে থাকে। তো তার মধ্যে এই যে ফোনপে, এই ফোনপে কোম্পানি পালস নামে একটি অনলাইন প্ল্যাটফর্ম চালু করেছে। এরপরে যেটা দেখবো সেটা হচ্ছে অডিও কুম্ভ। এই অডিও কুম্ভ নামে মোবাইল অ্যাপ লঞ্চ করেছে আরএসএস প্রধান মোহন ভাগবত। মোহন ভাগবত আরএসএস রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, যাকে বলে থাকি আমরা আরএসএস এর ফুল ফর্ম রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। এই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান যিনি রয়েছেন মোহন ভাগবত, এই মোহন ভাগবত অডিও কুম্ভ নামে একটি মোবাইল অ্যাপ লঞ্চ করেছেন। এরপরে আমরা স্পোর্টস রিলেটেড কিছু ইনফরমেশন দেখে নেব, যেটা সেপ্টেম্বর মাসে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। প্রথমে যেটা দিয়েছি দেখো সেটা হচ্ছে টোকিও প্যারালিম্পিক্স। টোকিও প্যারালিম্পিক্সে জ্যাভলিন থ্রোয়ে সোনা জিতেছেন ভারতের সুমিত আন্টিল। এবছরে ডাব্লিউবিপি কনস্টেবলে একটা কোশ্চেন এরকম এসেছিল যে টোকিও অলিম্পিক্সে যিনি গোল্ড মেডেল পেয়েছেন, একজনেই গোল্ড মেডেল পেয়েছিলেন, তার নাম হচ্ছে নীরজ চোপড়া। তিনি কোথাকার অধিবাসী ছিলেন বা তিনি কোথায় বসবাস করতেন, এরকম একটা ধরনের কোশ্চেন কিন্তু এবছরে আমরা কনস্টেবল পরীক্ষায় দেখেছি। তাহলে এখানেও কিন্তু দেখো, এটাও আমরা দেখেছিলাম নীরজ চোপড়া তিনিও কিন্তু জ্যাভলিন থ্রোয়ে সোনা পেয়েছিলেন, কিন্তু পার্থক্যটা এখানেই, এটা হচ্ছে প্যারা অলিম্পিক। বোঝা গেছে? তাহলে এই সুমিত আন্টিল ইনিও
আমরা জানি যে নীরজ চোপড়া হরিয়ানার বাসিন্দা ছিলেন। এই সুমিত আন্টিল তিনিও কিন্তু হরিয়ানারই বাসিন্দা। কোথাকার বাসিন্দা? হরিয়ানা। কিন্তু আমাদের প্রশ্ন যখন কনস্টেবলে করছে তখন কিন্তু সেখানে অপশন হরিয়ানা ছিল না। কি ছিল? হরিয়ানার যে কোন ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্টের নাম তুলে দিয়েছিল। বোঝা গেল? তাহলে আমাদের এখানে যেটা জেনে রাখতে হবে যে সুমিত আন্টিল তিনি হরিয়ানা থেকে তো বিলং করছেন ঠিকই, কিন্তু হরিয়ানার কোন জায়গা থেকে বিলং করছেন সেটা জেনে রাখতে হবে। সেটা হচ্ছে কি লিখলাম? সোনিপত। এই সোনিপত হরিয়ানা থেকে কিন্তু তিনি বিলং করছেন এবং জ্যাভলিন থ্রোয়ে এবারে প্যারালিম্পিক্সে সোনা পেয়েছিলেন। যে ক্যাটাগরিতে পেয়েছেন সেটা তোমরা খেয়াল রাখবে, সেটা হচ্ছে F64 ক্যাটাগরি। বিভিন্ন ক্যাটাগরি হয়, তার মধ্যে F64 ক্যাটাগরিতে তিনি সোনা পেয়েছেন এবং তিনি কত মিটার ছুঁড়েছেন? না 68.55 মিটার। এটা কিন্তু তোমাকে খেয়াল রাখতে হবে। 68.55 মিটার তিনি কিন্তু এই জ্যাভলিন থ্রো করে সোনার মেডেল জিতেছেন। এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে সম্প্রতি সমস্ত ধরনের ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেছেন সাউথ আফ্রিকার ক্রিকেটার ডেল স্টেন। আমরা জানি ডেল স্টেন সাউথ আফ্রিকার বোলার হিসেবে খেলতেন এবং এই ডেল স্টেন সাউথ আফ্রিকার সমস্ত ধরনের ক্রিকেট থেকে কিন্তু অবসর গ্রহণ করেছেন। এরপরে আমরা যেটা দেখব সেটা রয়েছে টি-20 বিশ্বকাপে মহেন্দ্র সিং ধোনিকে কিন্তু এই যে বিশ্বকাপে যে ভারতীয় দল সেই ভারতীয় দলের মেন্টর হিসেবে নিযুক্ত করেছেন। কারা নিযুক্ত করেছেন? অবশ্যই বিসিসিআই নিযুক্ত করেছেন। এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে ভারতের ৭০তম দাবা গ্র্যান্ড মাস্টার। ভারতের ৭০তম দাবা গ্র্যান্ড মাস্টার যিনি হলেন তিনি হচ্ছেন রাজা ঋদ্ভিক। রাজা ঋদ্ভিক ভারতের ৭০তম দাবা গ্র্যান্ড মাস্টার। এখানে একটা প্রশ্ন আসে এই দাবা গ্র্যান্ড মাস্টার দিয়ে, যেটা হচ্ছে ভারতের ফার্স্ট দাবা গ্র্যান্ড মাস্টার কে? যদি ফার্স্ট বলা হয় তাহলে তোমরা এটা প্রত্যেকেই জানো স্ট্যাটিক জিকে, সেটা হচ্ছে বিশ্বনাথন আনন্দ। বিশ্বনাথন আনন্দ। বোঝা গেল? এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে এই খেলাধুলা সম্পর্কিতই পরবর্তী তথ্য দিয়েছি। দেখো ইউএস ওপেন 2021 ওমেন সিঙ্গেল টাইটেল যিনি জিতেছেন তিনি হচ্ছেন ব্রিটেনের টেনিস খেলোয়াড় এমা রাদুকানু। তোমাকে এটা খেয়াল রাখতে হবে, পরপর দুটো, একটা ওমেন একটা হচ্ছে মেন্স, দুটোই কিন্তু দিয়েছে এবং দুটোই কিন্তু এবছরে আপকামিং যেসব পরীক্ষাগুলো রয়েছে সব পরীক্ষাগুলোতেই কিন্তু গুরুত্বপূর্ণ। তারপরে আমরা যেটা দেখলাম ওমেনের ক্ষেত্রে দেখলাম এমা রাদুকানু এবং এবার আমরা দেখব মেন্সের ক্ষেত্রে দেখো রাশিয়ার টেনিস খেলোয়াড় তিনি হচ্ছেন ড্যানিয়াল মেদভেদেভ। তাহলে ড্যানিয়াল মেদভেদেভ হচ্ছে ইউএস ওমেন 2021 এর মেন্স সিঙ্গেল টাইটেল জিতেছেন। এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে আইসিসি প্লেয়ার অফ দ্য মান্থ প্রত্যেক বছরেই প্রত্যেক মাসেই কোনো না কোনো ক্রিকেটারকে আইসিসি এই প্লেয়ার অফ দ্য মান্থ হিসেবে ঘোষণা করছে। তো আমরা সেপ্টেম্বর মাসে দাঁড়িয়ে আমরা আগস্ট মাসে যে এই পুরুষ বিভাগে আইসিসি প্লেয়ার অফ দ্য মান্থ হয়েছেন তিনি হচ্ছেন ইংল্যান্ডের ক্রিকেটার জো রুট। মনে থাকবে, ইংল্যান্ডের ক্রিকেটার জো রুট। এরপরে আমরা দেখব যে আগস্ট মাসে মহিলা বিভাগে কে হয়েছেন। আমরা তো দেখলাম পুরুষ বিভাগে হয়েছেন জো রুট, তাহলে মহিলা বিভাগে যিনি হয়েছেন তিনি আয়ারল্যান্ডের ক্রিকেটার, তার নাম হচ্ছে এমার রিচার্ডসন। কি নাম? এমার রিচার্ডসন। পরে চলো দেখে নেব। পরে দেওয়া রয়েছে দেখো সম্প্রতি টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন ইংল্যান্ডের অলরাউন্ডার প্লেয়ার যার নাম হচ্ছে মঈন আলী। আমরা মঈন আলীর খেলা সম্প্রতি দেখেছি, সেটা হচ্ছে কি আইপিএল, যে আইপিএল খেলা চলছিল সেই আইপিএল এ সম্ভবত চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছিলেন এই মঈন আলী। এই মঈন আলী কিন্তু টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। তিনি ওয়ানডে খেলবেন, টি-20 খেলবেন, কিন্তু তিনি একটা ফরম্যাট থেকেই তিনি
অবসর গ্রহণ করেছেন, সেটা হচ্ছে টেস্ট ক্রিকেট। এরপর আমরা দেখব যে রাইডার কাপ। এই রাইডার কাপ 2021 জিতেছে আমেরিকা যুক্তরাষ্ট্র। আমাদের প্রশ্ন হচ্ছে, তোমাদের কাছে একটা প্রশ্ন আমার থাকবে যে এই রাইডার কাপ কোন ক্ষেত্রে দেওয়া হয়, বা রাইডার কাপ অ্যাসোসিয়েটেড উইথ যদি বলা হয়, বিভিন্ন পরীক্ষাতে এই প্রশ্নটা এসেছে যে রাইডার কাপ কোন খেলার সঙ্গে যুক্ত। তাহলে তোমরা কি অ্যান্সার দেবে? তোমরা অ্যান্সার জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে করতে পারো, আমি অবশ্যই এটা আলোচনা করব। তো দেখো, রাইডার কাপ অবশ্যই কিন্তু গল্ফের সাথে যুক্ত। কোন খেলা? না, গল্ফ। মনে থাকবে, গল্ফ খেলার সাথে যুক্ত হচ্ছে রাইডার কাপ। এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে টি-20 বিশ্বকাপের পর ভারতের টি-20 ক্যাপ্টেন হিসেবে বা ক্যাপ্টেন পদ থেকে সরে দাঁড়াবেন বিরাট কোহলি। এই যে বিশ্বকাপ শুরু হয়েছে, এই বিশ্বকাপে তোমরা আমাদের ভারতের ফার্স্ট খেলা রয়েছে ভারত পাকিস্তান, যেটা 24শে অক্টোবর। টান খেলা, একদম রোমহর্ষক ম্যাচ হতে চলেছে এই ভারত পাকিস্তানের ম্যাচ আগামী রবিবার 24শে অক্টোবর। এই যে বিশ্বকাপ, বিরাট কোহলি ক্যাপ্টেন রয়েছেন, এই বিশ্বকাপের পর থেকেই শুধুমাত্র টি-20 ফরম্যাট থেকে কিন্তু ক্যাপ্টেন্সি তিনি ছাড়ছেন। এটা বিরাট কোহলি নিজেই কিন্তু ঘোষণা করেছেন। এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে পাকিস্তানের ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান যিনি নিযুক্ত হয়েছেন, তার নাম হচ্ছে রামিজ রাজা। কি নাম? না, রামিজ রাজা। তিনি পাকিস্তানের ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন। এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে সমস্ত ধরনের ক্রিকেট থেকে সরে দাঁড়ালেন শ্রীলঙ্কান ক্রিকেটার লাসিথ মালিঙ্গা। আমরা জানি যে তার দুরন্ত বোলিং পারফরমেন্স আমাদের মুগ্ধ করেছে। তার বল সেই আগুনের গতিতে ছুটছে, এরকম বলা হয়ে থাকে যে তার বোলিং পারফরমেন্স আমাদের সবাইকে মুগ্ধ করেছেন। কিন্তু তিনি সমস্ত ক্রিকেট থেকে কিন্তু অবসর গ্রহণ করেছেন। এরপরে আমরা যেটা দেখব যে এশিয়ান স্নুকার চ্যাম্পিয়নশিপ। এই এশিয়ান স্নুকার চ্যাম্পিয়নশিপ এবছরে জিতেছে পঙ্কজ আদবানি। পঙ্কজ আদবানি এবছরের এশিয়ান স্নুকার চ্যাম্পিয়নশিপ জিতেছে। এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে বিভিন্ন বই এবং লেখক। এগুলো বোঝানোর কিছুই নেই, জাস্ট এগুলো তোমাদের চোখ বুলিয়ে যেতে হবে এবং মনে রাখতে হবে, যাতে পরীক্ষায় আসলে তোমরা অবশ্যই সঠিক অ্যান্সার করে আসতে পারো। তো প্রথমেই দেখো দিয়েছি যে বইটা, সেটা হচ্ছে ব্যাক টু দ্য রুট। এই ব্যাক টু দ্য রুট বইটি যিনি লিখেছেন তিনি হচ্ছেন অভিনেত্রী তামান্না ভাটিয়া। অভিনেত্রী তামান্না ভাটিয়া। এরপরে আমরা দেখলাম যে জাঙ্গল নামা। এই জাঙ্গল নামা নামে একটি অডিও বুক প্রকাশ করেছেন, যিনি প্রকাশ করেছেন তার নাম হচ্ছে অমিতাভ ঘোষ। কি নাম? না, অমিতাভ ঘোষ। এরপরে দেখব যে সম্প্রতি 400 ডেজ নামে একটি বই প্রকাশ করেছেন চেতন ভগত। চেতন ভগত সম্প্রতি 400 ডেজ নামে একটি বই প্রকাশ করেছেন। এরপরে যেটা দেখব সেটা হচ্ছে দ্য ফ্র্যাকচুয়েটেড হিমালয়া। দ্য ফ্র্যাকচুয়েটেড হিমালয়া শিরোনামে যিনি বইটা লিখেছেন তার নাম নিরুপমা রাও। তার নাম রয়েছে দেখো, নিরুপমা রাও। এরপরে যেটা দেখব ট্রান্সলেটিং মাইসেলফ অ্যান্ড আদার্স। এই ট্রান্সলেটিং মাইসেলফ অ্যান্ড আদার্স এই বইটি লিখেছেন ঝুম্পা লাহিড়ী। কে লিখেছেন? না, ঝুম্পা লাহিড়ী। এরপরে আমরা বিভিন্ন ইন্ডেক্স এবং র্যাঙ্কিং সম্পর্কে আলোচনা করব। প্রথমেই আমরা যেটা দেখে নেব সেটা হচ্ছে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং 2022। 2022 সালের ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিংয়ে টপ ইউনিভার্সিটি যেটা রয়েছে, প্রথম স্থানে যে ইউনিভার্সিটির নাম আমরা পাচ্ছি সেটা হচ্ছে অক্সফোর্ড ইউনিভার্সিটি। কি নাম? না, অক্সফোর্ড ইউনিভার্সিটি। এরপরে যেটা দেখব যে গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স। প্রত্যেক বছরে এই ধরনের ইন্ডেক্স হয়ে থাকে। এবার যে গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স, সেখানে ভারতের স্থান দেখো 46 এবং প্রথম স্থানে যে দেশ রয়েছে সেটা হচ্ছে সুইজারল্যান্ড। বোঝা গেল কোন দেশ রয়েছে? সুইজারল্যান্ড। এরপরে আমরা দেখব যে টাইম ম্যাগাজিন। এই টাইম ম্যাগাজিনে দ্য 100 মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পিপল অফ 2021 যিনি স্থান পেয়েছেন তিনি আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ছাড়াও আরও দুজন স্থান পেয়েছেন। তিনি হচ্ছেন প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী এবং সিরাম ইনস্টিটিউটের সিইও, চিফ এক্সিকিউটিভ অফিসার আদর পুনাওয়ালা।
তাহলে কার নাম বললাম না, প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী এবং সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া, যেটা পুনেতে অবস্থিত। এবং এই যে কোভিশিল্ড টিকা আমরা নিচ্ছি, ভ্যাকসিন, করোনা ভাইরাসের যে ভ্যাকসিন কোভিশিল্ড, এই কোভিশিল্ড ভ্যাকসিন প্রস্তুত করেছে এই সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া। এই সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার যে সিইও রয়েছেন, চিফ এক্সিকিউটিভ অফিসার আদর পুনাওয়ালা, এই আদর পুনাওয়ালা কিন্তু এই টাইম ম্যাগাজিনে দ্য 100 মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পিপলে স্থান করে নিয়েছেন। এরপরে আমরা যেটা দেখব যে ফুড সিকিউরিটি ইন্ডেক্স 2021, ফুড সিকিউরিটি ইন্ডেক্স 2021 সালে শীর্ষস্থানে যে রাজ্যটা রয়েছে সেটা হচ্ছে গুজরাট। এরপরে যে স্থানে দ্বিতীয় স্থান কেরালা এবং তৃতীয় স্থান তামিলনাড়ু। এখানে তো দেখো একটা জিনিস খেয়াল করে দেখো যে ফুড সিকিউরিটি ইন্ডেক্স, এখানে যদি বলা হয় যে গ্লোবাল ফুড সিকিউরিটি ইন্ডেক্স, যদি তার আগে গ্লোবাল শব্দটা বসানো থাকে, গ্লোবাল মানে কি অল ওয়ার্ল্ড, মানে গোটা বিশ্বে, তাহলে গোটা বিশ্বে ভারতের স্থান, তাহলে সেখানে ভারতের স্থান বেরোবে। তাহলে যদি বলা হয় যে গ্লোবাল ফুড সিকিউরিটি ইন্ডেক্সে ভারতের স্থান কত, তখন তোমরা জেনে রাখবে যে 71, বোঝা গেল 71তম স্থান। কটা দেশের মধ্যে সেটাও তোমরা জেনে রাখবে যে 113টা, 113টা কান্ট্রির মধ্যে 71তম স্থানে রয়েছে কিন্তু ভারতবর্ষ। এরপরে আমরা কিছু মিসলেনিয়াস ইনফরমেশন নিয়ে আলোচনা করব এবং এই মিসলেনিয়াস ইনফরমেশন, এই আলোচনার মধ্যে দিয়ে আজকের ক্লাসটা আমরা শেষ করব। তো চলো, প্রথমেই যে তথ্যটা আমি দিয়েছি মিসলেনিয়াসের মধ্যে সেটা হচ্ছে জাপানের নতুন প্রধানমন্ত্রী যিনি নিযুক্ত হয়েছেন তার নাম ফুমিও কিশিদা। এর নাম না ফুমিও কিশিদা, তিনি জাপানের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছেন। এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে বিশ্বের প্রথম দেশ হিসাবে 2 বছরের শিশুদের করোনা ভ্যাকসিন প্রদান করেছে কিউবা। বোঝা গেল? তাহলে এই যে কিউবা, এই কিউবা দেশটা থেকে স্ট্যাটিক জিকে হিসাবে দুটো প্রশ্ন আসতে পারে যে কিউবার ক্যাপিটালের নাম কি এবং কিউবা কোন কারেন্সি ইউজ করে থাকে। আমরা যখন ক্যাপিটাল কারেন্সি বা এই যে কান্ট্রি ক্যাপিটাল কারেন্সি, এই ধরনের ভিডিও আমরা দেখবে আমাদের চ্যানেলে রয়েছে, আমরা আলোচনা করেছি। তো চলো আরেকবার তোমাদের বলে দিই, যখন কিউবা নামটা আমরা পেলাম, তার রাজধানী তোমরা খেয়াল রাখবে, তার রাজধানী হচ্ছে হাভানা। কি রাজধানী না হাভানা। তাহলে এবার কারেন্সিটাও জেনে নিই, কারেন্সি যে ইউজ করে থাকে সেটা হচ্ছে কিউবান পেসো। কি কারেন্সি ইউজ করে না পেসো। চলো এর পরেরটা আমরা দেখিনি, পরেরটা রয়েছে দেখো, বিশ্বের উচ্চতম মোটর গাড়ি চলাচল রাস্তা তৈরি হলো কিন্তু লাদাখে, আর এটি সমুদ্রপৃষ্ঠ থেকে 18,600 ফুট উঁচুতে অবস্থিত। তোমাদের খেয়াল রাখতে হবে বিশ্বের উচ্চতম মোটর গাড়ি চলাচল যোগ্য রাস্তা যেখানে তৈরি হয়েছে আমাদেরই ভারতবর্ষের লাদাখে। এরপরে আমরা দেখে নেব যে সম্প্রতি ঘূর্ণিঝড় গুলাব যিনি নামকরণ করেছে, যে দেশ নামকরণ করেছে সেটা হচ্ছে পাকিস্তান। এবছরের কনস্টেবল পরীক্ষায় তোমরা দেখেছো যে সেখানে আমফান ঘূর্ণিঝড়ের নামকরণ করেছে কোন দেশ, এই কোশ্চেনটা এসেছিল। তাহলে তোমাদের আপকামিং যে পরীক্ষা রয়েছে, সম্প্রতি হয়ে গেছে গুলাব ঝড়, এই গুলাব ঝড়ের নামকরণ কোন দেশ করেছে সেটা কিন্তু পরীক্ষায় আসতে পারে, তোমাদের খেয়াল রাখতে হবে, তখন অ্যান্সারটা হয়ে যাবে পাকিস্তান। এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে সম্প্রতি ভারতের 61তম সফটওয়্যার টেকনোলজি পার্ক যেখানে তৈরি করা হয়েছে সেটা হচ্ছে নাগাল্যান্ডে। কোথায় তৈরি করা হয়েছে না নাগাল্যান্ডে। এরপরে আমরা দেখব যে ভারতের প্রথম নিউক্লিয়ার মিসাইল ট্র্যাকিং জাহাজ, যার নাম হচ্ছে আইএনএস ধ্রুব। কি নাম না আইএনএস ধ্রুব। এরপরে রয়েছে সম্প্রতি নাগাল্যান্ডের শসা জিআই ট্যাগ পেয়েছে। শসার এখানে একটি কথা উল্লেখ করে দিতে পারো, সেটা হচ্ছে মিষ্টি শসা, মানে এই শসার স্বাদ কেমন, মিষ্টি। তো এই সম্প্রতি নাগাল্যান্ডের এই যে শসা, এই শসা কিন্তু জিআই ট্যাগ পেয়েছে। এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে সম্প্রতি রাজস্থানের সোজাতো মেহেন্দি, মেহেন্দি জিআই ট্যাগ পেয়েছে। এরপরে আমরা যেটা দেখবো যে ভারতের কৃষকদের কথা মাথায় রেখে ই কমার্স সংস্থা আমাজন একটা কৃষক স্টোর কিন্তু লঞ্চ করেছে। এরপরে যেটা দেখব যে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন, যেটাকে আমরা সংক্ষেপে বলে থাকি এসসিও, সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন।
এই সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনে পূর্বে 8টি দেশ কিন্তু এর মেম্বার কান্ট্রি ছিল। ফুল মেম্বার কান্ট্রি ছিল হচ্ছে মাত্র 8টি দেশ। কিন্তু বর্তমানে এখন মেম্বার কান্ট্রির সংখ্যা হচ্ছে 9টা। তাহলে আমাদের প্রশ্ন এখানেই যে নবমতম যে দেশ সংযুক্ত হয়েছে যে এই সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের সাথে, তাহলে এই নবমতম দেশটার নাম কি? তা দেখো এখানে দিয়েছি, নবমতম সদস্য দেশ হিসেবে যুক্ত হয়েছে ইরান। এই যে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন, এইটা অনেক সময় হেডকোয়ার্টার পরীক্ষায় আসে এবং সেখানে অপশন থাকে কিন্তু সাংহাই। এই সাংহাই অপশনটা থাকে। তোমরা অনেকেই ভুল করে দিয়ে আসো সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন দেখেই তোমরা সাংহাইয়ে কিন্তু, যারা জানো না গেস করে অ্যান্সার করো, তারা কিন্তু সাংহাইয়ে অ্যান্সারটা করে দিয়ে আসো। কিন্তু ওরকম করলে হবে না, অ্যান্সারটা ভুল হবে। তোমাদের জেনে রাখতে হবে এর হেডকোয়ার্টার অবস্থিত বেইজিংয়ে। কোথায় অবস্থিত? না বেইজিংয়ে, বেইজিং চায়নাতে। এই যে 8টা মেম্বার কান্ট্রি, সেখানে ইন্ডিয়াও একটা কিন্তু সদস্য দেশ। এই যে এসসিও বা সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন, আমরা তো দেখলাম চায়নাতে এর হেডকোয়ার্টার, তাহলে অবশ্যই চায়না সদর দপ্তর, যেহেতু চায়নাতে তাহলে চায়নাও এর মেম্বার কান্ট্রি। তাহলে চায়না, ভারত, রাশিয়া, পাকিস্তান, তারপরে কাজাকস্তান, কিরগিজস্তান, উজবেকিস্তান, এই যে বিভিন্ন দেশ, এই দেশগুলো এরকম ধরনের 8টি দেশ কিন্তু এই সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের সদস্য। এরপরের তথ্য যেটা দিয়েছি দেখো, চিকমাগালুরে একটি মশলা পার্ক তৈরি করতে চলেছে কর্ণাটক সরকার। কর্ণাটকের চিকমাগালুরে একটি মশলা পার্ক তৈরি হতে চলেছে। এরপরে আমরা যেটা দেখব আজকে শেষ স্লাইড, এবং আজকে আমরা যেসব গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স সেপ্টেম্বরে সেগুলো নিয়ে আলোচনা করলাম। তো চলো শেষ স্লাইডে প্রথম যে আমি আলোচনা করেছি সেটা হচ্ছে 130তম ডুরান্ড কাপ। এই 130তম ডুরান্ড কাপ যেখানে অনুষ্ঠিত হতে চলেছে কলকাতার যুব ভারতী ক্রীড়াঙ্গন, যেটা তোমরা সবাই জানো যে সল্ট লেকে অবস্থিত কলকাতার যুব ভারতী ক্রীড়াঙ্গন। আমাদের প্রশ্ন এখানেই যে ডুরান্ড কাপ কোন খেলার সাথে যুক্ত? তাহলে তোমরা জেনে রাখো যে ডুরান্ড কাপ কিন্তু ফুটবল খেলার সাথে যুক্ত। মনে থাকবে কোন খেলার সাথে যুক্ত? না ফুটবল খেলার সাথে কিন্তু এই ডুরান্ড কাপ যুক্ত। এরপরে আমরা যেটা দেখবো যে 2023 সালে G20 সামিট হোস্ট করবে হচ্ছে ভারত। এরপরে আমরা দেখব যে সম্প্রতি জম্মু কাশ্মীরের শ্রীনগর শহরের ডাল হ্রদে ভাসমান একটি এটিএম লঞ্চ করা হয়েছে, এবং যে ব্যাংক এই এটিএম লঞ্চ করেছে সেটা দেখো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। মনে রাখতে হবে এটা, যে সম্প্রতি জম্মু কাশ্মীরের শ্রীনগর শহরে ডাল হ্রদে ভাসমান একটা এটিএম লঞ্চ করা হয়েছে, যে ব্যাংক এই এটিএম লঞ্চ করেছে সেটা হচ্ছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। এরপরে দেখো যে কানাডার প্রধানমন্ত্রী, আমরা জানি যে যিনি ছিলেন তিনিই রয়েছেন তৃতীয়বারের জন্য, তিনি কিন্তু আবার প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। তার নাম হচ্ছে জাস্টিন ট্রুডো। কি নাম? না জাস্টিন ট্রুডো। এরপরে আমরা যেটা দেখব যে উত্তরাখণ্ডের নতুন রাজ্যপাল যিনি নিযুক্ত হয়েছেন তিনি হচ্ছেন গুরুমিত সিং। রাজ্যপালের নামটা মনে রাখবে যে উত্তরাখণ্ডের নতুন রাজ্যপাল যিনি নিযুক্ত হয়েছেন তিনি গুরুমিত সিং। এর পাশাপাশি তোমরা উত্তরাখণ্ডের নতুন সিএমও নিযুক্ত হয়েছে সেটাও মনে রাখবে, সেটা হচ্ছে পুষ্কর সিং ধামি। পুষ্কর সিং ধামি, এটা হচ্ছে উত্তরাখণ্ডের সিএম। কি বললাম? পুষ্কর সিং ধামি হচ্ছে উত্তরাখণ্ডের নতুন সিএম, এবং আমি এই নোটে যেটা দিয়েছি সেটা হচ্ছে নতুন রাজ্যপাল, সেটা হচ্ছে গুরুমিত সিং। তো এই ছিল আজকের ক্লাস। সবাইকে ক্লাসটা শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ, এবং তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করো। এবং এই যে আমাদের যে ক্লাস মেটেরিয়াল, এই যে কারেন্ট অ্যাফেয়ার্স বা বিভিন্ন ক্লাস মেটেরিয়াল আমরা টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে থাকি, এবং এছাড়াও টেলিগ্রাম চ্যানেলে বিভিন্ন ইনফরমেশন জব রিলেটেড বিভিন্ন তথ্য কিন্তু আমরা সেখানে আপলোড করে থাকি। আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং ফেসবুক পেজ আমাদের ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে,
তোমরা কিন্তু সেখান থেকেও চাইলে সেখানে যুক্ত হতে পারো। এই যে ফ্রি পিডিএফ, এই পিডিএফগুলো কিন্তু আমরা টেলিগ্রাম চ্যানেলে আমরা কিন্তু প্রোভাইড করে থাকি। তো তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের খেয়াল রেখো। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণে থ্যাংক ইউ।